দুদিন ধরে ঘরে বন্ধ থাকা ক্ষুধার্ত গীতা দেবীর আজ দরজা খোলা হয়েছিল। দরজা খোলার সাথে সাথে তিনি পুত্রবধূর পিছনে হাত জোড় করে গিলগিল করতে করতে বলছিলেন, পুত্রবধূ, এখন তো খেতে দাও, খুব ক্ষুধার্ত আছি। দেখো, এই খিদে আর সহ্য হবে না। বাসি তাজা যা কিছু হোক দাও, আর সহ্য করা যাচ্ছে না। বলতে বলতে গীতা দেবী কান্নায় ভেঙে পড়েন। তখন পুত্রবধূ সুমেধা চোখ রাঙিয়ে বলল, বুড়ি, চুপচাপ এখানেই বসে থাকো, নইলে এটুকুও দেব না। গীতা দেবী ছোট বাচ্চাদের মতো মাটিতে বসে পড়েন। তখন সুমেধা রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে আসে, হাতে এক বাটি ভাত ও লবণ নিয়ে। সে ভাত তার সামনে একটি ভাঙা বাটিতে ঢেলে বলল, নে বুড়ি, খেয়ে নে। 70 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো কত ক্ষুধা লাগে। মনে হয় স্বর্গে যাওয়ার আগে আমাকে কাঙ্গাল করে দেবে। সুমেধা যখন খাবার আনছিল, গীতা দেবী তার পিছনে পিছনে এমনভাবে যাচ্ছিলেন যেন কত দিন ধরে না খেয়ে আছেন। সুমেধা সেই বাটিতে ভাত ঢালতেই গীতা দেবী দ্রুত খেতে শুরু করেন। সেটা ছিল শুধু রাতের বাসি ভাত ও লবণ, কিন্তু সেটাও তিনি এত চাও করে খাচ্ছিলেন যেন সেই ভাতের চেয়ে তার ক্ষুধা বেশি পুরনো ছিল। গীতা দেবীকে এভাবে খেতে দেখে সুমেধা রাগে জ্বলে যায় এবং সে গীতা দেবীর বাটির ভাত মাটিতে ফেলে দেয়। গীতা দেবী কিছুক্ষণ তাকিয়ে থেকে মাটি থেকেই খেতে শুরু করেন। এতক্ষণে সুমেধার কিছু বান্ধবীও সেখানে এসে গীতা দেবীকে এভাবে খেতে দেখে হাসতে শুরু করে এবং তাকে নিয়ে মজা করতে থাকে। গীতা দেবী এতদিনের ক্ষুধায় তাদের হাসির কোনো প্রভাব পড়ে না, না কোনো অপমান অনুভব করেন। ক্ষুধার সামনে মানুষ এত লাঞ্ছিত হয়ে যায় যে সে কিছুই দেখতে পায় না। সুমেধার এক বান্ধবী বলল, বাহ সুমেধা, তুই এখন ভিখারিকেও খাওয়ানো শুরু করে দিয়েছিস। তুই এই ভালো কাজ কবে থেকে শুরু করলি? সুমেধা মুখ করে বলল, আরে না না, এই আমার শাশুড়ি, গ্রামের নিরক্ষর বুড়ি, তাই তো পশুর মতো খাচ্ছে। গীতা দেবী মাটিতে পড়া ভাত এত মমতায় খাচ্ছিলেন যেন সেই বাসি ভাত লবণও তাদের কাছে কোনো রাজভোগের চেয়ে কম নয়। তাকে দেখে কোনো দয়ালু মানুষের চোখে জল এসে যাবে। কিন্তু অন্যদিকে সুমেধার বান্ধবীরা তার উপর নির্লজ্জের মতো হাসতে লাগলো। পুত্রবধূ, আর একটু খেতে দাও, গীতা দেবী করুণ সুরে বললেন। কিন্তু সে তখন বান্ধবীদের কথায় এতটাই ব্যস্ত ছিল যে গীতা দেবীর কথা তার কানেই পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই তার এক বান্ধবী টেবিলে রাখা একটি পিৎজার টুকরো গীতা দেবীর দিকে বাড়িয়ে দেয়। সেই টুকরো দেখে গীতা দেবীর চোখে ঝলক আসে, কিন্তু তিনি টুকরো ধরতে হাত বাড়াতেই সে হাত পিছিয়ে নেয়। সে বারবার সেই টুকরো গীতা দেবীর দিকে এগিয়ে দিচ্ছিল আর পিছিয়ে নিচ্ছিল। সব বান্ধবীরা, যারা ধনী বাড়ির 1 নম্বর বিগড়ানো মহিলা ছিল, গীতা দেবীর অবস্থায় হাসতে লাগলো। সব দেখে গীতা দেবীর চোখে জল এসে গেল। তখন সে সেই টুকরো মাটিতে ফেলে দিয়ে বলল, নে বুড়ি, খেয়ে নে। সুমেধা নিজেও টেবিলে বসে সহেলিদের সঙ্গে গীতা দেবীর মজা বানিয়ে দেখছিল। তখন হঠাৎ নিজের গালে চটাক শব্দে একটা থাপ্পড় পড়ল। তুই কে? তোর সাহস কিভাবে হলো আমাকে থাপ্পড় মারার? আর একটা থাপ্পড় সুমেধার বান্ধবীর গালে পড়ল। সে সোজা গীতা দেবীর পায়ে পড়ে গেল। সুমেধা আর তার বান্ধবী বিস্ময়ের চোখে তাকিয়েছিল। তখন সুমেধা ভয়ে ভয়ে তার দিকে গিয়ে বলল, দিদি, এ কেমন ব্যবহার আত্মীয়ের সঙ্গে? তখন আরেকটা ঝাপাট করে থাপ্পড় সুমেধার গালে পড়ল। লজ্জা করে না বৌদি আপনার, এক বৃদ্ধ অসহায় মায়ের সঙ্গে এমন আচরণ করতে? সুমন রাগে চিৎকার করে বলল, যদি তোমরা এখনই আমার মায়ের কাছে ক্ষমা না চাও, তবে তোমাদের এমন অবস্থা করব যাতে তুমি আবার কখনো কোনো গরিবের মজা করার আগে 10 বার ভাববে, বুঝলে?
সুমনের রাগে জ্বলে ওঠা দেখে সুমেধার সব বান্ধবী গীতা দেবীর কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং একে একে সেখান থেকে চলে যায়। সুমন একজন সমাজসেবিকা, যিনি এমন অসহায় বয়স্কদের সেবা করেন এবং একটি সংস্থা চালান। তার প্রভাবও অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। এই কারণেই সুমেধা সুমনের গভীর কণ্ঠে ভয়ে কাঁপতে থাকে। বৌদি, এটা ঠিক আছে যে তিনি আপনার মা নন, কিন্তু অন্যের মায়ের মান সম্মান কি তা কি আপনি ভুলে গেছেন? আমার মা আপনাকে কি কম দিয়েছেন? বিয়ের 1 মাস পর্যন্ত আপনাকে মাটিতে পা রাখতে দেননি, আপনাকে চোখের মণি করে রেখেছিলেন। এমনকি আপনি যতক্ষণ বিছানায় চা না পেতেন ততক্ষণ ঘুম ভাঙত না। আমার মা আপনার ওঠার আগে আপনার হাতে বেডটি তুলে দিতেন, যত কষ্টই হোক না কেন। আমাদের চেয়েও বেশি ভালোবাসা আপনাকে দিয়েছেন। ভাবতেন যে আপনি শৈশবে মায়ের ভালোবাসা পাননি, তাই এখানে মায়ের অভাব অনুভব করবেন না। কিন্তু আপনি আমার মায়ের মমতা এবং ভালোবাসার এই প্রতিদান দিলেন। সুমন কান্নায় ভেঙে পড়ে তার মাকে জড়িয়ে ধরেন। গীতা দেবী একজন সিধা সাধা মহিলা ছিলেন। পুরো জীবন তিনি তার সন্তানদের লালন পালন এবং তাদের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যয় করেছেন। কিষাণবাবু একটি মুদির দোকান চালাতেন, সেই থেকে তাদের পরিবারের জীবিকা চলত। ধীরে ধীরে সন্তানরা বড় হতে থাকে এবং প্রয়োজন বাড়তে থাকে। তখন তিনি রাতেও অন্য কাজ ধরেন। সন্তানদের ইচ্ছা পূরণের জন্য তিনি কাজের যন্ত্রে পরিণত হন। না খাওয়ার খবর ছিল, না পড়ার। 2টি মেয়েকে বিয়ে দিলেন, কিন্তু ছেলের বিয়ে হতেই তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে। ছেলে কোনো কাজ করতো না এবং তখনও কিষাণ বাবুকেই পুরো পরিবারের খরচ বহন করতে হতো। একদিন রাত 3টায় তিনি কাজ থেকে ফিরছিলেন। তখন পিছন থেকে কেউ তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই দিনের পর থেকে গীতা দেবীর আর নিজের খবর নেই। শ্বশুরমশাই চলে যেতেই সুমেধা পুরো বাড়ি নিজের মুঠোয় নিয়ে নেয় এবং ছেলে পিতার মুদির দোকান দখল করে নেয়। কিন্তু কিষণবাবু যাওয়ার আগে একটি ভালো কাজ করে গেছেন, যা শুধু সুমন এবং মিনা জানত। এক সন্ধ্যায় গীতা দেবী তাদের খাটিয়ায় বসিয়েছিলেন। তখন তার নাতি বিশাল একটি প্লেটে কিছু পকোড়া খেতে খেতে এবং ফোন চালাতে চালাতে আসে। দিদার পাশে বসে তাকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে। আজ অনেক দিন হয়ে গেছে গীতা দেবী এমন খাবার খেতে পাননি। পকোড়া দেখে তার মুখে জল আসে, কিন্তু তিনি পকোড়া খেতে ভয় পাচ্ছিলেন। বিশাল বারবার বলছিল, নাও দিদা, একটা তো নাও। কিন্তু গীতা দেবী বারবার না করছিলেন। তখন বিশাল জোর করে তার মুখে পকোড়া ঢুকিয়ে দেয়। পকোড়া মুখে যেতেই গীতা দেবীর মুখে এক বড় তৃপ্তির ঝলক দেখা যায়। তিনি চোখ বন্ধ করে পকোড়ার স্বাদ উপভোগ করছিলেন। তখন কেউ তার চুল ধরে টান দেয়। গীতা দেবী চোখ খুলে দেখেন সুমেধা তার চুল ধরে দাঁড়িয়ে আছে এবং পাশে বিশালও ভয়ে পালিয়ে গেছে। সুমেধা গীতা দেবীর চুল ধরে তাকে খাট থেকে ধাক্কা দিয়ে বলল, বুড়ি, তোর সাহস কিভাবে হলো আমার ছেলের থেকে পকোড়া ছিনিয়ে খাস? অসুস্থ হয়ে পড়লে তার বিল তোর বাপ দেবে? গীতা দেবী ব্যথায় কাঁচতে কাঁচতে বললেন, আমি চিনিনি, বিশাল নিজেই আমার মুখে ঢুকিয়ে দিয়েছে। আমাকে মারো না বৌমা, আর খাবো না, একটাই খেয়েছিলাম, মারো না। গীতা দেবী কাঁদতে কাঁদতে বলছিলেন, আর সুমেধা তাকে মারছিলেন এবং বলছিলেন, বুড়ি, অনেক দিন ধরে আমার বুকের ওপর মুগ ডাল রান্না করছিস, উপরে আমার নিয়মও ভাঙছিস। আজ যদি তোর দেহ না ভাঙি তবে আমার নামও সুমেধা নয়। এই কথা বলে সুমেধা গীতা দেবীকে অনেকক্ষণ ধরে মারতে থাকেন। মারতে মারতে সুমেধার রাগ যখন শান্ত হয় তখন সে বলল, আজ পুরো দিন তুই খাবি না, বুড়ি, এখন পকোড়ার স্বাদ ভোগ। সুমেধার মার খেয়ে গীতা দেবী অনেকক্ষণ মাটিতে পড়ে রইলেন। প্রায় 1 ঘন্টা পরে বিশাল ভয়ে ভয়ে এসে তার দিদাকে জল খাওয়ালো। তখন তিনি জ্ঞান ফিরে পান।
কিন্তু সুমেধা তাকে এতটাই ভয় দেখিয়েছিল যে যদি তাকে দিদার কাছে দেখতো তবে তাকেও ঘরে বন্ধ করে মারত। তবে বিশাল তাড়াতাড়ি জল খাইয়ে চলে যায়। কিছুক্ষণ পর গীতা দেবী উঠে খাটিয়া শুয়ে পড়েন। সারা দিন তিনি কেবল বাইরে আঙ্গিনায় পড়ে থাকতেন, বা কিছু কাজ করতেন, বা খাটিয়াতে শুয়ে থাকতেন। গরম হোক, শীত হোক বা বর্ষা, বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি ছিল না। তিনি আঙ্গিনায় বসে মাছির সাথে কথা বলতেন। তার ছেলে সুরেশ, যে বাজারে তার পিতার তৈরি করা মুদির দোকান চালায়, কতবার মার পাশ দিয়ে যেত, কিন্তু কখনো মার খোঁজ নিত না। সুমেধা তখন গীতা দেবীকে ভালোভাবে দেখাশোনা করত। যখন তার 2 ননদ আসতো, তাদের সামনে সে গীতা দেবীকে খুব ভালোভাবে সামলাতো। কিন্তু মেয়েরা যখন বাড়ি ফিরে যেত তখন সুমেধা সমস্ত সেবা পুঙ্খানুপুঙ্খভাবে শোধ করে নিত। গীতা দেবী অনেকবার চেয়েছিলেন যে মেয়েদের সুমেধা এবং সুরেশের আসল চেহারা দেখাতে, কিন্তু ভয় পেতেন যে সুমেধা তাকে বাড়ি থেকে বের করে দেবে এবং মেয়েদের মাথার বোঝা হয়ে যাবেন। তিনি এমনিতেই নিজের শ্বশুর বাড়ির উপর নির্ভরশীল ছিলেন। একদিন সকালে গীতা দেবী খবর পান যে তার ছোট মেয়ে সুমন আসছে। গীতা দেবী খুব খুশি হন। আজ 1 বছর পর কিছু ভালো খাবার খাবো, কারণ সুমন 1 বছর আগে এসেছিল তার দিদি মিনার সাথে। সুমনের আসার খবরে গীতা দেবী খুশি হলেও সুমেধা রাগে বকছিলেন এবং বলছিলেন এদের আর কোনো কাজ নেই, বারবার মুখ তুলে চলে আসে। এখন তাদের সাথে এই বুড়িরও সেবা করতে হবে। আমার যদি সামর্থ্য থাকতো তবে এই বুড়িকে বিষ খাইয়ে দিতাম, না কাজে লাগে না খেতে। যখন সুমন আসে তার আসার সময় ছিল সন্ধ্যায়, কিন্তু সে আগে চলে আসে এবং খবর দেয়নি, কারণ সে সবাইকে চমকে দিতে চেয়েছিল। কিন্তু সুমন যখন বাড়িতে পা রাখে তখন খাটিয়ায় শুয়ে থাকা তার মাকে দেখে তার চোখে জল এসে যায় এবং সে বলে, কি হলো মা, তুমি বাইরে কেন শুয়ে আছো? গীতা দেবী মিথ্যা বলেন, বেটা ভিতরে অনেক গরম, তাই বাইরে খোলা হাওয়ায় এসেছি। তবে তুই এত তাড়াতাড়ি কিভাবে এলি? সুমন বলে, হ্যাঁ মা, আগে ট্রেন পেয়ে গেছি, কিন্তু এত দুপুরে বাইরে, এখানে তো পুড়ে যাবে, চলো ভিতরে চলো। এটা বলে সুমন গীতা দেবীকে নিয়ে ভিতরে যায়। সুমন এবং গীতা দেবীকে একসাথে দেখে সুমেধা বিচলিত হয়ে যায় এবং বলে, ও সুমন, তুমি এত তাড়াতাড়ি? সুমেধার এই আচরণ দেখে সুমনের রাগ যেন আগ্নেয়গিরি হয়ে জ্বলে ওঠে। কিন্তু সে পরিস্থিতি বুঝতে পারে, কারণ সে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তা এখনই প্রকাশ করতে চায় না, কারণ মার জীবনের প্রশ্ন। সুমন বলে, হ্যাঁ বৌদি, আগের ট্রেন পেয়ে গেছি। কিন্তু বৌদি, এত গরমে মা বাইরে শুয়ে আছেন, আপনি কিছু বললেন না? সুমেধা বলে, ও সুমন, তুমি কি তোমার মাকে চেনো না? কত জেদি তিনি, কারো কথা শোনেন না, তাকে নিজের মতো করে সামলাতে হয়। বাবার চলে যাওয়ার পর থেকেই নিজের ইচ্ছা মতো করেন। সুমেধা বড় অসহায় মুখে বলে। সুমন বলে, হ্যাঁ বৌদি, আমি জানি আপনি কত যত্ন নেন মায়ের, কিন্তু মা মাঝে মাঝে জিদ করে বসে থাকেন। এখন বয়সও তো অনেক হয়েছে। হঠাৎ বৌদি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। কাল মিনা দিদিও আসছে, কারণ বাবা আমাদের 3 ভাই বোনের নামে সব সম্পত্তি করে গেছেন, তাই আমরা চাই সব কিছু ভাইয়ের নামে করে দিই। যখন ভাই দায়িত্ব নিয়েছিলেন এবং এখনও মার দায়িত্ব নিচ্ছেন, তাহলে বাবার সম্পত্তিতে তার ভাগ হওয়া উচিত। সুমন সুমেধাকে ফাঁদে ফেলার চেষ্টা করে বলে। এটা শুনে সুমেধার মনে লাড্ডু ফোটে। এই বুড়িকে এতদিন ধরে পালার কিছু তো ফল পাওয়া গেল, সুমেধা মনে মনে ভাবে। গীতা দেবী সুমনের কথায় দুঃখিত হন এবং ভাবেন, আমার সহজ সরল মেয়েরা, তারা যদি মায়ের চোখ পড়তে পারত, তার কষ্ট দেখত, আর ভাই ভাবির আসল মুখ দেখত। আমি কিছু বলতে পারি না, এবারও চুপ থাকলে খুব অন্যায় হবে।
কিছুক্ষণ পর সবাই নিজেদের ঘরে চলে যায়। গীতা দেবী তার মেয়ের কাছে যান। সুমন বলে, আসো মা, আজ আমার পাশে শো, এখানে শো, আমি তোমার পায়ে তেল লাগাই। সুমন যখন তার মায়ের পা কোলে নেয় তখন তার অগণিত দাগ দেখে অবাক হয়। যদিও সে আগেই সব জানতো, কিন্তু সে মায়ের মুখ থেকে সব সত্যি জানতে চেয়েছিল। সে জিজ্ঞেস করে, মা, এটা কি? এই দাগগুলো কেমন? গীতা দেবী তো সব কিছু সুমনকে বলতে চেয়েছিলেন, কিন্তু সুমন দাগ সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি ভয় পেয়ে যান এবং কথা ঘুরিয়ে বলেন, এই বয়সে এসব তো হয়েই থাকে, কিছু খাবার দাবারের অসতর্কতায় হয়েছে, তুই এসব ছেড়ে মালিশে মন দে। তিনি চাননি যে তার কারণে তার মেয়েদের জীবনে কোনো বিপদ আসুক, তাই সুমনকে কিছু বলেন না। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়ে। গীতা দেবী সুমনের পাশে গভীর ঘুমে শুয়েছিলেন। তখন সুমেধা এসে তাকে আস্তে আস্তে করে জাগিয়ে বাইরে আসতে বলে। গীতা দেবীও পা টিপে টিপে সুমেধার পিছনে বাইরে যান। সুমেধা গীতা দেবীকে রান্নাঘরে নিয়ে গিয়ে একটি বেলন দিয়ে তার কোমরে আঘাত করে বলল, বুড়ি, খুব আরাম করছিস, আর যদি মুখ খোলার সাহস করিস তবে জানিস তো তোর সাথে কি করব? একবার এই তোর মেয়েরা তাদের অংশ ছেড়ে দিক, তারপর আর তাদের সামনে এই অভিনয় করার দরকার পড়বে না, তারপর এদের আশা বন্ধ করে দেব। কিন্তু শোন বুড়ি, যদি এর আগে সামান্য কিছু জানাজানি হয় তবে তোর ভালো হবে না। মনে আছে না আগের বারের মার? তার চেয়েও বেশি দাগ হবে শরীরে। গীতা দেবী হাত জোড় করে বললেন, কিছু বলবো না বৌমা, শুধু আমাকে মারো না। গীতা দেবী তাদের যন্ত্রণা নিজের মধ্যে গেঁথে রাখলেন। মেয়েরা যখন প্রায় তাদের পিতৃগৃহে আসে তখন মা এবং মেয়ে একে অপরের সাথে কথা বলে তাদের কষ্ট কিছুটা কমিয়ে নেয়। কিন্তু এখানে গীতা দেবীর অবস্থা এমন ছিল যে তিনি তার কোনো দুঃখ তার মেয়ের সাথে ভাগ করতে পারছিলেন না এবং ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছিলেন। পরের দিন মিনা আসার পর তাকে দেখে সুমেধা আরও বেশি খুশি হয়ে যায়। হয়তো প্রথমবার ননদ আসাতে সুমেধা এত খুশি ছিল। মিনাকে দেখে জানি না গীতা দেবীর কি হলো, তিনি মিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে দুটো মেয়ে অনেকদিন পর দেখা হওয়ার খুশির কান্না ভেবেছিল। কিন্তু গীতা দেবী কেন কাঁদছিলেন তা কেবল গীতা দেবী এবং সুমেধাই জানতেন। গীতা দেবী জানতেন এরপর সুমেধা তার সাথে আরও খারাপভাবে আচরণ করবে, কিন্তু তিনি সাহস করে কিছু বলতে পারছিলেন না। খাওয়ার পর সন্ধ্যায় মিনা বলল, দাদা, কাগজপত্র তো আমরা বাবার উকিলের থেকে তৈরি করে নিয়েছি, তিনি কাল নিয়ে আসবেন। ওসবের কি দরকার ছিল? বাবা কিছু ভেবেচিন্তেই সব করেছেন, গীতা দেবী হকচকিয়ে বললেন। এতটুকু বলতেই সুমেধা এবং সুরেশ বড় বড় চোখে তাকিয়ে তাকে ঘুরে দেখেন। তখন সুমন বলল, মা, বাবা আমাদের তিনজনকেই সমানভাবে ভালোবেসেছেন, তাই তিনি এমন করেছেন। কিন্তু এখন আমরা যখন আমাদের নিজ নিজ ঘরে বসে আছি তখন এসবের কি দরকার? আমাদের ননদও তো একই কাজ করেছে। বাবা মা তাদের সন্তানদের মধ্যে কখনো বৈষম্য করেন না, কিন্তু জানি না বয়স হলে তাদের কি হয়। তাদের কেবল ছেলেদের কাঁধকেই সম্মানজনক মনে হয়, মেয়েদের কাঁধ বা তাদের ঘর সবই পর হয়ে যায়। এর আগে সুমন আরও কিছু বলতে পারতো, মিনা তার হাত ধরে তাকে চুপ থাকার ইশারা করলো এবং এদিকে সুমনের অদ্ভুত কথায় সবাই হতবাক হয়ে গেল। একদিকে সে বলছিল বাবা কোনো বৈষম্য করেননি, আবার এখন বলছে বয়স হলে বাবা মা কেবল ছেলেদের কাঁধ খোঁজেন। সুমেধা হতভম্ব হয়ে বলল, দিদি, তোমার কথা কি মানে? তখন সুমন কথা পাল্টে বলল, বৌদি, পনিরের পকোড়া বানাও না, মায়েরও খুব পছন্দ। না সুমন, মা পনির হজম করতে পারেন না, তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। সুমেধা বলল, না বৌদি, মায়ের কিছু হবে না, মাও খাবে,
আর কিছু হলে ডাক্তার আর ওষুধ তো আছেই। কেন মা, কি বলছো? মিনা বলল, গীতা দেবী কিছু বললেন না, তবে তিনি জানতেন এতে সুমেধা কতটা রেগে যাবে। পরের সকালে দুই বোন সুমেধাকে বলল, বৌদি, আমরা মায়ের জন্য কিছু কিনতে বাজারে যাচ্ছি, আবার কখন আসবো জানি না, তাই এবার মায়ের জন্য সব ব্যবস্থা করে যাব। 1 ঘন্টার মধ্যে উকিল নিয়ে ফিরে আসব। সুমন এবং মিনার কথার কোনো মানে সুমেধা বুঝতে পারল না। তাদের বাজারে যেতেই সুমেধা পুরো সুযোগ পেল গীতা দেবীর উপর তার রাগ প্রকাশের। কিন্তু তিনি গীতা দেবীর কাছে পনিরের বড় টুকরো নিয়ে গিয়ে বললেন, এটা নাও বুড়ি, পনিরের পকোড়া খেতে চেয়েছিলেন না তুমি? দেখো তোমার জন্য কত বড় পনির এনেছি, আর কিছু লাগবে তারপর? এটা বলে তিনি পনিরের টুকরোতে লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিলেন এবং বললেন, এখন এটা খাও। না বউ, এত লঙ্কা আমি খেতে পারবো না। আমি পকোড়ার কথা বলিনি, সেটা সুমন এবং মিনা বলেছিল। গীতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, তাহলে বুড়ি তুমি না করনি কেন? ভেবেছিলে এই সুযোগে একটু জিভের স্বাদ মিটিয়ে নেব। এখন সেই জিভে এমন স্বাদ লাগাবো যে পরেও কিছু খাওয়ার কথা ভাবলে এই স্বাদ আগে মনে পড়বে। এবং এখন তোমার মেয়েরাও এখানে নেই যারা তোমাকে বাঁচাবে। সুমেধা বলল, বউ, একবার তুমি আমাকে জোর করে খারাপ খাবার খাইয়েছিলে, যার জন্য আমি 15 দিন অসুস্থ ছিলাম। আর এখন এত লঙ্কায় আমি যদি মরে যাই তাহলেও চলবে, কিন্তু যদি বেঁচে যাই তাহলে অনেক কষ্ট পাবো। বউ, এমন অত্যাচার করো না। তুমি আমাকে বিষ এনে দাও, আমি সেটা খেয়ে চিরতরে এখান থেকে তোমাদের জীবন থেকে চলে যাব। কিন্তু এমন প্রতিদিন আমার উপর এই অত্যাচার করো না। আমি তোমার কি ক্ষতি করেছি? গীতা দেবী বললেন, বিষ দিতে পারতাম তো কখন দিয়ে দিতাম, কিন্তু এটা করে আমি জেলে যেতে চাই না। আর তাছাড়া বুড়ি, তুই আর কতদিন বাঁচবি? যতদিন বাঁচবি আমি তোর এমন অবস্থা করব যে তুই নিজেই মরে যাবি। সুমেধা চোখ রাঙিয়ে বলল, এবং সে পনিরের টুকরো জোর করে গীতা দেবীর মুখে ঢোকাতে যাচ্ছিল। তখনই সুমন এবং মিনা পিছন থেকে এসে সুমেধাকে ধাক্কা দিয়ে জোরে এক চড় মেরে গীতা দেবীর থেকে দূরে সরিয়ে দেয় এবং মিনা বারবার সুমেধাকে চড় মারতে থাকে। তুমি কি করছো মিনা? সুমেধা রেগে বলল, কেন বৌদি, আপনি মায়ের সাথে যা করেন তার সামনে এটা কিছুই নয়। এর জন্য আপনার যে শাস্তি পাওয়া উচিত তা কম। মিনা বলল। ততক্ষণে পিছন থেকে সুরেশও এসে যায় এবং শোরগোল শুনে কারণ জিজ্ঞেস করে। সুমেধা তাড়াতাড়ি বলল, দেখুন, আজ এই ছোট মেয়ে তার মায়ের মতো বৌদির উপর হাত তুলছে। আমি এদের জন্য কি করিনি? যখন আমি এই বাড়িতে আসি তখন সে কত ছোট ছিল, বৌদি হয়ে তার খেয়াল রেখেছি, আর আজ সে আমার উপর হাত তুলছে। এটা কি মিনা, তোমরা এখানে এসব করতে এসেছো? সুরেশ বলল, এখন থেকে এই বাড়ি আমার, এবং এখানে কেবল আমার এবং সুমেধার হুকুম চলবে। আমরা চাই তোমরা এখানে আর কখনো আসবে না। সুরেশ বলল, এটা কি বলছেন, আমাদের বাড়ি? সুমেধা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ সুমেধা, এই লোকগুলো আমার দোকানে এসে উকিলকে নিয়ে আমার স্বাক্ষর করিয়েছে। তারা তাদের অংশ আমার নামে করে দিয়েছে, তাই এখন তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আর তোমাকে আর তাদের দোষামত করতে হবে না। আর এই বুড়িকে অত্যাচার করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। যার অসুবিধা সে তাকে নিয়ে চলে যাক। সুরেশ বলে, চলো, এটা তো খুব ভালো খবর শুনিয়েছেন আপনি। এখন আমি এর জন্য আমার সব পরিশ্রমের হিসাব নেব। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, তারা আপনার দোকানে গিয়ে স্বাক্ষর করলো কেন, আর আমাকে বাজারের কথা বলে গেল? সুমেধা বলল। সুমেধার এই কথায় সুমন এবং মিনা জোরে হেসে উঠল। তারপর সুমন বলল, বৌদি, তোমার মস্তিষ্ক সত্যি দাদার থেকে তীক্ষ্ণ, তাই আমরা দোকানে গিয়ে স্বাক্ষর করেছি, যাতে আমাদের পরিকল্পনা সফল হয়। এখানে বাড়িতে আপনার সাথে চালাকি করা কঠিন হতো। এটা কি মজা,
সুমন? সুরেশ চোখ রাঙিয়ে জিজ্ঞাসা করল। তখন মিনা তার ভাইকে এক চড় মেরে বলল, থাম ভাই, শুরু থেকে বলছি। মিনা দিদি, আমাদের তো অভিনেত্রী হওয়া উচিত ছিল, এত ভালো অভিনয় করি আমরা। কেন, ঠিক বললাম না আমি? সুমন বলে, ভাই, এই পরিকল্পনা আমাদের তখন থেকেই শুরু হয়েছিল, যখন বিশাল পকোড়া খেতে মায়ের পাশে বসেছিল এবং জোর করে পকোড়া খাওয়াচ্ছিল। তার আগেই বৌদির সাথে আমার ফোনে কথা হয়েছিল। হয়তো বিশাল আমাকে ভুল করে ফোন করে দিয়েছিল যখন সে মোবাইলে গেম খেলছিল। এটা বিশালের ভুল ছিল বা ভগবানের লীলা বলতে পারি না, কিন্তু সেদিন মাকে যখন বৌদি কেবল এক পকোড়া খাওয়ার জন্য মারছিল, আমি সব কিছু শুনে বুঝে নিয়েছিলাম। সেদিনই আমি জানতে পেরেছিলাম মায়ের সাথে আপনারা কেমন আচরণ করেন। তারপর আমি তৎক্ষণাৎ মিনা দিদির সাথে কথা বলি এবং এই পরিকল্পনা করি কিভাবে আপনাকে শিক্ষা দেওয়া যায়। সুমন বলল, আমরা চাইলে তখনই এসে তোমাদের আসল জায়গা দেখিয়ে দিতে পারতাম, কিন্তু এতে যে মজা হতো তা আজ হয়েছে। ভাই, তোমার কি মনে হয়েছিল হঠাৎ এসে আমরা এমনিই সম্পত্তির কথা বললাম? না, আমরা চাইতাম আগে তোমার সব কিছু কেড়ে নিয়ে মায়ের নামে করে দিই, তারপর তোমাদেরও তোমাদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। সেদিনের কথা এবং মারধরের কথা সুমনের ফোনে রেকর্ড আছে, আর আজকের মারধরও ভিডিও আমার ফোনে রেকর্ড আছে, যা তোমাদের দুজনকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট। মিনা বলল, মিনা এবং সুমন যখন বাজারে গিয়েছিল তখনই একটি ক্যামেরা তারা বাড়ির এক কোণায় লাগিয়ে গিয়েছিল। তাদের ভালোভাবে জানা ছিল তাদের যাওয়ার পর সুমেধা মায়ের সাথে আবার অত্যাচার করবে। সত্যি কি এরা এখন আমার উপর হাত তুলতে পারবে না? গীতা দেবী অশ্রুজল চোখে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মা, এখন কেউ তোমাকে হাত দিতে পারবে না। যদি কেউ ভুল করেও তোমাকে ছোঁয়, তার হাত ভেঙে তার হাতে দিয়ে দেব, মিনা বলে। গীতা দেবী বললেন, জানো মা, যখন সে মারে 2 দিন পর্যন্ত আমি বিছানা থেকে উঠতে পারি না, কখনো কখনো ব্যথায় বমি হয়ে যেত। এটা বলে গীতা দেবী তার চোখের জল মুছতে লাগলেন এবং তার কাঁপা কণ্ঠে বললেন, শিশুকালে আমি যখন তোমাদের মারতাম, যদি দাগ পড়তো আমার মন কাঁদত। আর আজ আমার বৃদ্ধ অসহায় মাকে পিটিয়ে এত দাগ দিয়েছে যে আমি ব্যথায় সারা রাত কাতরাই, তবুও এদের কোনো ফারাক পড়ে না। মায়ের শরীরে এত মার খেয়ে দাগ দেখে 2 মেয়ের চোখে জল এসে গেল। মা কেন একবারও আমাদের বলেননি? কেন এদের অত্যাচার সহ্য করে গেছেন? মিনা বলল, ভয় লাগতো মা এর মার থেকে, এবং এটা তো তাও সহ্য করতে পারতাম, কিন্তু সুরেশ যখন মারতো তখন আমার হাড় ভাঙার শব্দও শুনতে পেতাম। কিন্তু এখন ভাবি, এত সহ্য করেও আজ বেঁচে আছি। জানি না এটা আমার কোন জন্মের পাপ, যা আমি এখন ভোগ করছি। না হলে একটা লোহার বালতি দিয়ে তোমার ভাই আমার মাথায় মেরেছিল, তখনও আমি মরিনি। গীতা দেবী বলতে বলতে কাঁদতে লাগলেন। মা, তোমার প্রতিটি আঘাতের হিসাব হবে। তাদের এখন শাস্তি আমরা দেব, যাতে প্রতিটি ছেলে বউ তার বৃদ্ধ মায়ের সাথে এমন কিছু করার আগে 100 বার ভাবে। তখন দরজার ঘন্টি বাজল। সুমেধা ভীত হয়ে দরজা খুলল। সামনে পুলিশ দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এই নাও মা, পুলিশও এসে গেছে, নিয়ে যান এই দানবদের, আমরা তাদের বিরুদ্ধে প্রমাণ পরে আনব, মিনা রেগে বলল। মিনা এবং সুমন তাদের ভাই এবং বৌদিকে 2 বছরের সাজার ব্যবস্থা করলো। মা, এখন তুমি আরামে এখানে থাকতে পারবে, কিন্তু এই বয়সে একা তুমি কিভাবে থাকবে? আমার সাথে চলো, সেখানে আমার সাথে থাকো। সুমন বলল, না মা, যখন এই বুড়ি হাড় এত মার সহ্য করতে পারে, তখন একা থাকতেও পারবে। আমাকে আমার স্বাধীনতা অনুভব করতে দাও। এখন থেকে আমি আমার ঘরে ঘুমাবো, যা মন হয় খাবো। গীতা দেবী একদম বাচ্চাদের মতো আচরণ করতে লাগলেন, যা দেখে সুমন এবং মিনার চোখে জল এসে গেল।
সুমন এবং মিনা তাদের মায়ের জন্য একজন সহায়ক রেখেছিল, যাতে সে 24 ঘন্টা মায়ের সাথে থাকে এবং কোনো প্রকার অসুবিধা না হয়। এমনকি সপ্তাহে 2 বার মেয়েরা তাদের সাথে দেখা করে যেত। সুমেধা এবং সুরেশ জেল থেকে ছেড়ে এসে আবার মায়ের কাছে ক্ষমা চাইতে এলো, কিন্তু গীতা দেবী তাদের ক্ষমা করেননি এবং ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এটা বলে যে আজ থেকে আমার ছেলে আমার জন্য মৃত। তারা মাথা নিচু করে চলে গেল এবং ভয়ে ভয়ে চলতে লাগলো। আর সুমন তার বাড়িতে আরামে বসবাস করছিল। মেয়েরা এবং জামাই তার খুব খেয়াল রাখত।